টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আর একটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমরা আলোচনার জন্য নির্ধারণ করেছি যে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ইমিগ্র্যান্টগণ H-1B ভিসা, সেটা আমরা কয়েকদিন আগেও আলোচনা করেছি, H-1B ভিসা সহ আর যেসব ভিসার সুসংবাদ দিতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং তার আগে শুরুতে আলোচনা শুরুতেই আমরা ইমিগ্রেশন সংক্রান্ত যে আপডেটটি আছে, বিশেষ করে আমাদের যে ভিসা বুলেটিন যেটা বেরিয়েছে, আজকেই বেরিয়েছে, যেটা সেই ভিসা বুলেটিন নিয়ে ফেব্রুয়ারি মাসের ভিসা বুলেটিনে কোনো ধরনের আপডেট আছে কিনা সেটা আজকে আমরা আলোচকের কাছ থেকে শুনবো। সুপ্রিয় দর্শকের বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। সবগুলো প্রশ্নই দেখে শুনে বুঝে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আজকে আমাদের টেলিভিশন স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় অ্যাটর্নি জুরিস্ট, ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান। জনাব মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের ব্যস্ততা সেগুলো উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং ইতিমধ্যে কী নিয়ে আমরা কথা বলবো সেটা আপনি ইতিমধ্যে শুনেছেন। যে আমরা তো ইতিমধ্যে আমাদের কমিউনিটিতে বা অন্যান্য কমিউনিটিতেও একইভাবে বিষয়টি ঘুরছে বা আলোচনার টেবিলে রীতিমতো ঝড় তোলে যে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণ করার পরপরই ইমিগ্রেন্টদের উপরে একটা খড়গ হস্ত তার সবার উপরে পড়বে, এরকম একটা কথা সবসময় বলা হচ্ছে। এবং কয়েকদিন আগেও আমরা দেখেছি যে এই বিষয় সংক্রান্ত ইমিগ্রেশন সংক্রান্ত কিছু নীতিমালার ক্ষেত্রে রিপাবলিকান দলের মধ্যেই আমরা দেখেছি যে একটা উদারপন্থী দল, একটা কট্টরপন্থী দল, দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা বাকযুদ্ধ হয়েছে। দেখা যাচ্ছে এলন মাস্ক এবং বিবেক রামাস্বামী তারা দেখেছে যে একজন শ্রীকৃষ্ণ রাম তাকে নিয়োগ দিতে যেই এই সমস্যাটি সৃষ্টি হয়েছে এবং এই H-1B ভিসা নিয়েই সমস্যাটার সৃষ্টি। এবং সেক্ষেত্রে যারা কট্টরপন্থী লরা লুমার, স্টেভ মেনন, তারা একেবারে কোনো মতোই যে ট্রাম্প যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে সেটা পুরোপুরিভাবে পালন করে সমস্ত অবৈধ ইমিগ্রেন্ট যারা আছে বের করে দিতে হবে রাতারাতি, ইত্যাদি 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 নানান রকম বিষয় আমরা ঘোরাফেরা করতে দেখছি। এবং ইতোমধ্যে যে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে দেখেছি যে উদারপন্থী হিসেবে পরিচিত এলন মাস্ক এবং বিবেক রামাস্বামী তাদের পক্ষই অবলম্বন করেছে এবং H-1B ভিসার ক্ষেত্রে সুসংবাদ দিয়েছে। এক্ষেত্রে আপনার কাছেও আমি জানতে চাইব যে এই H-1B ভিসা ছাড়াও আর কোন কোন ভিসার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প আমাদেরকে সুসংবাদ দিতে পারেন। যেমন বাংলাদেশের সাথেও একটা ট্রিটি আছে, সেই ট্রিটির বলে E-2 ভিসা, E-2 ভিসার ক্ষেত্রে কোনো সুসংবাদ আসতে পারে কিনা, L-1A ভিসার ক্ষেত্রে সুসংবাদ আসতে পারে কিনা, L-1B ভিসার ক্ষেত্রে কোনো সুসংবাদ আসতে পারে কিনা, যদি এসে থাকে তাহলে এই ভিসা কারা পাবেন, কিভাবে পাবেন, এবং বিশেষ করে L-1A, L-1B কত বছর পর্যন্ত এটা বা কত বছর লাগতে পারে বা থাকা যেতে পারে, কোটা আছে কিনা, ইত্যাদি বিষয়গুলো নিয়ে যদি আপনি বিস্তারিত আলোচনা করেন তাহলে এই যে কথা বললাম যে চায়ের টেবিলে ঝড় উঠেছে, প্রেসিডেন্ট ট্রাম্প সব কিছু করে দেবেন, সেটা সংক্রান্ত অন্তত কিছুটা হলো, যেহেতু আপনি এই পেশার সঙ্গে জড়িত আছেন, প্রতিনিয়ত নানান মানুষের নানান প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, আপনার মুখ দিয়ে আলোচনাগুলো হলে মানুষের মাঝে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। অ্যাটর্নি মীর মিজানুর রহমান। ধন্যবাদ। আপনারা যারা এই অনুগ্রহ করে এই অনুষ্ঠানটি দেখছেন তারা অনুগ্রহ করে যদি একটু কাগজ কলম নিয়ে বসেন তাহলে আপনাদের উপকার হয়। আমি মনে করি আমার আলোচনাও এবং
TVN24 কর্তৃপক্ষের যেই প্রচেষ্টা যে কমিউনিটি সার্ভিসের জন্য, ওনাদের কষ্টটাও সফল হতে পারে। সেটা হচ্ছে আপনারা দুটা সাইটে যেতে পারেন মাঝে মাঝেই, কারণ এই প্রশ্নটা বারবার উঠে আসবে এবং সেই জন্য আমি আগেই বলছি। একটা হচ্ছে uscis.gov, এখানে গিয়ে আপনারা অনেক ইনফরমেশন পাবেন আপনাদের কেস সম্পর্কে। আর এটা হচ্ছে visabulletin.gov। এই দুটো জিনিস আপনারা একটু কাইন্ডলি মাঝে মাঝেই এগুলোতে ভিজিট করলে আপনারা অনেক কিছু জানবেন, এবং এগুলোতে স্ক্রল করলে আপনারা মোটামুটি ওখানে কি কি পাওয়া যায় সেটা আপনারা একটু দেখতে পাবেন। গেল। তো হ্যাভিং সেড দ্যাট, সঞ্চালক মহোদয় যে কথাটি বললেন যে আজকেই ভিসা বুলেটিনের নতুন সংবাদ এসছে, নতুন যে চার্ট এসছে, তো এগুলার ক্ষেত্রে তেমন একটা কোনো পরিবর্তন একদম জানুয়ারিতে যা ছিল ফেব্রুয়ারিতে তাই আছে। আচ্ছা, তো এ ধরনের কোনো তেমন কোনো পরিবর্তনের ব্যাপার নেই। হ্যাঁ, আপনারা যার যাই সামর্থ্য আছে, যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন যদি করার মতো আপনার এলিজিবিলিটি থাকে, সেটা অ্যাপ্লিকেশন অনেকগুলো আছে, পিটিশন, হ্যাঁ, বেসিক্যালি একই কথাবার্তা। তো ওগুলো আপনারা পারলে আপনারা কালকেই করে ফেলবেন, এটা হচ্ছে মেইন কাজ। হ্যাঁ, ট্রাম্প সাহেব আসলেন, ওবামা সাহেব আসলেন, তারপরে কি হবে এই নিয়ে ওই যে চায়ের দোকানে ঝড় উঠানো, সেগুলা করে আপনাদেরকে আমি কোনো মিথ্যা একটা আশ্বাসের মধ্যে রাখতে চাই না, স্পেকুলেশনের মধ্যে রাখতে চাই না, হাইপোথেটিক্যাল কোনো আনসার দিতে চাই না। হ্যাঁ, এবং এতে করে TVN24 কর্তৃপক্ষের যে উদ্দেশ্যটা মানুষকে সত্যিটা জানানো, হ্যাঁ, তাদের কাজ না প্যানিক সৃষ্টি করা, সেটার যে তাদের উদ্দেশ্যটা, এবং বিশেষ করে আমাদের যে শ্রদ্ধেয় সঞ্চালক আছেন, ওনার অনুষ্ঠানের একটা নিজস্ব ক্রেডিবিলিটি আছে। আমি সেখানে একজন সহায়ক, একজন অ্যাসিস্ট্যান্ট। আমি কোনোভাবে চাই না যে ওনার যে ক্রেডিবিলিটির ব্যাপারটা আছে সেখানে কোনো আঘাত আসুক। এবং এটা এই কারণে বিশেষ করে বলা, বেশ কিছুদিন ধরে আমি ওনার প্রোগ্রামে ব্ল্যাক লিস্টেড, আমি ওনার প্রোগ্রামে থাকতে পারি না। তা আজকে আমার সৌভাগ্য, উনি আমাকে জায়গা দিয়েছেন, তা আমি চাই না এটা নষ্ট করতে। অলরাইট, তো কি হবে 20 তারিখের পরে, সেটা 20 তারিখের পরে দেখা যাবে। কিন্তু কথাটা হচ্ছে এর মধ্যে আমরা কি করতে পারি। হ্যাঁ, ওই যে আমি যেটা বললাম, আপনি ধরেন সিটিজেন, আপনি আপনার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করতে পারেন, বাবা মার জন্য অ্যাপ্লাই করতে পারেন, এমন আদার থিংস, বাচ্চাদের জন্য করতে পারেন, স্পাউসের জন্য করতে পারেন, সেটা তো আছেই। আপনারা এইগুলা তাড়াতাড়ি করে ফেলেন, এগুলো একটা। আচ্ছা, তো যেই ধরনের পিটিশনই আপনি করতে পারেন আপনারা এটা করে ফেলেন, কারণ যদি পেন্ডিং পিটিশন গুলো থাকে, হ্যাঁ, তাহলে there is a slight chance, যদি একদম একটা ভীষণ রকমের একটা সুনামিও এসে যায়, হ্যাঁ, তাহলে there is a chance যে আপনারা তো পেন্ডিং পিটিশন গুলা হয়তো রেখে দেবে, এটার একটা স্লাইট চান্স আছে, এই ধরনের একটা ব্যাপার। তো যেটাও আমরা জানি না যে এটা করবেন নাকি টাকাগুলো ফেরত দিয়ে দিবে, যে আপনাদেরকে শেষ, এই হলো কথা। আচ্ছা, আর সঞ্চালক মহোদয়ের যেই গাইডেন্সটা আমি পেলাম এই মাত্র, সেই ব্যাপারে যাই। তো একটা ব্যাপার তো আছেই যে চেইন ইমিগ্রেশনের এগেইনস্টে আমেরিকাতে একটা বেশ বড় ধরনের সারা আছে। যে কারণ যেমন এই যে ভাই বোন আসলেন, তারপরে তাদের আবার ভাই বোন, এইভাবে করে প্রচুর মানুষ আসছেন যাদের বার্থ সার্টিফিকেট, রাইট ম্যারেজ সার্টিফিকেট আছে, গেল। তো ওগুলা যদি বন্ধ হয়, কিন্তু সঞ্চালক মহোদয় যেটা ভাবছেন যে এমপ্লয়মেন্ট বেসড, ইনভেস্টমেন্ট বেসড, এই ধরনের যে সমস্ত ইমিগ্রেশন, সেগুলোর হয়তো ততটা ক্ষতি হবে না, সেফ। আচ্ছা, তার মধ্যে কি দাঁড়ায়, হ্যাঁ, একটা আছে, এবং উনি অ্যাকচুয়ালি সারমর্ম সব বলে দিয়েছেন। হ্যাঁ, আমার নতুন করে এখানে আমি আর তেমন কিছু বলতে পারবো না, কিন্তু এটাতে যদি আমি আবার যাই, E2, যেমন E1 হচ্ছে ট্রিটি ট্রেডার্স ভিসা, সেটা বাংলাদেশের সাথে নাই।
E2 ইনভেস্টর ভিসা, এটা বাংলাদেশের সাথে এই ট্রিটিটা আছে। এবং সেখান থেকে আপনারা যদি এখানে এসে ইনভেস্টমেন্ট করেন, তাহলে প্রতি 2 বছর অন্তর অন্তর রিনিউ করে অনির্দিষ্ট কালের জন্য এখানে আপনারা থাকতে পারবেন, বাচ্চা কাচ্চা সহ, মানে স্পাউস সহ। এবং আপনার স্পাউস এখানে জেনারেল ওয়ার্ক পারমিট পাবে, মানে আপনি ওই বিজনেসেই কাজ করবেন আর আপনার স্পাউস যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। এটা দিয়ে পারসে, এটা দিয়ে গ্রিন কার্ড হবে না। কিন্তু যেমন ধরেন আপনার স্পাউসের যদি অন্য কোনোভাবে গ্রিন কার্ডের একটা পথ সুগম হয়, সেখানে ফাইনালি যেই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করার সময় তখন পরিবারের সকলের জন্যই ইমিগ্রেশনের ব্যবস্থা করা যায়। হ্যাঁ, এবং অবশ্যই বাচ্চাদের বেলায় হচ্ছে আন্ডার 21 অ্যান্ড আনম্যারিড থাকতে হবে, আর স্পাউস তো আছেই। সুতরাং সামহাও আপনারা ইচ্ছে করলে ওই E2 থেকে গ্রিন কার্ডও সামহাও একটা ব্যবস্থার মধ্যে যেতে পারেন। অথবা ইভেন ধরেন আপনার এই বিজনেস, এটা মানে এটার যেই মানে আলটিমেটলি যে ইনভেস্টমেন্ট, এটা বাড়তে বাড়তে যদি প্রায় 2 মিলিয়নের মতো হয়ে যায়, তাহলে আপনি সেখান থেকেও গ্রিন কার্ডের দিকে যেতে পারেন, যে আপনি ওইভাবে চলে গেলেন যে EB5 যে ব্যাপারটা আছে। তো যাই হোক, তো এটা হচ্ছে EB2। এইখানে একটু কথা আছে যে এখানে ইনভেস্টমেন্টটা কত লাগবে, এটা অনেকে জিজ্ঞেস করে। একটা তো আমরা সবাই জানি যে ওই যে আগে 1 মিলিয়ন ছিল, এখন প্রায় 2 মিলিয়ন ইনভেস্ট করলে গ্রিন কার্ড পাওয়া যায়। এটা ওইটা না, কিন্তু স্ট্যান্ডার্ডটা হচ্ছে আরো ক্লিয়ার করে আগে বলে নেই, এটার কোনো স্পেসিফিক অ্যামাউন্ট নাই, শেষ কথা। এটা যেন কেউ ভুল না করেন। 2, এখানে রিজনিং এর একটা ব্যাপার আছে, কমন সেন্সের একটা ব্যাপার আছে, বিকজ ল ইজ কমন সেন্স, নাথিং মোর দেন দ্যাট। আপনার এখানে আপনি একটা ইনভেস্টর হবেন, এবং এইখানে ব্যাপারটা হচ্ছে সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্ট। সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্ট, অনেক ধরনের কথাবার্তা চলে অনেক সময়, কত টাকা কি ব্যাপার। শুধু মনে রাখবেন যে স্ট্যান্ডার্ড হচ্ছে এই ইনভেস্টর ভিসায় আপনি ইনভেস্ট করে যদি আপনার পরিবারের, আপনার বাচ্চা কাচ্চা আর মানে মানে কি যেন বলে স্পাউস নিয়ে থেকে খেয়ে চলতে পারবেন কোন রকমে, ওই ইনভেস্টমেন্ট করলে হবে না। তার সাথে যেন আরো কয়েকটা লোক কাজ পায়, মানে সোজা কথা ইনভেস্টর, আপনি একজন ইনভেস্টর। সেক্ষেত্রে কি সংখ্যা আছে যে এতজন লোকেরই কাজ দিতে হবে? না, আবারও সেটাই বললাম, রিজনেবল সিচুয়েশন। যেমন ওই যে EB5 যেটা, সেখানে 10 জন এমপ্লয়ের ব্যাপার আছে, এই ধরনের কিছু নাই। হ্যাঁ, আপনি ইনভেস্ট করবেন, সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্ট, এবং সেখানেও আপনি বুঝতেই পারবেন, আজকে যদি আপনি সেই ওকলাহোমা কি আলাবামার একটা গ্রামীণ এলাকায় একটা গ্যাস স্টেশন কিনেন, সেটা কিনতে আপনার যেই পয়সাটা লাগবে, হ্যাঁ, আর এখানে যদি নিউ ইয়র্কের ম্যানহাটনে আপনি মিড টাউনে কি ওয়েস্ট সাইডে একটা গ্যাস স্টেশন দেন, তাহলে আপনি বুঝতেই পারতেছেন টাকার অঙ্কটা ডিফারেন্ট হবে। আবার আপনি গ্যাস স্টেশন করলে সেখানে সাথে কি কি দিবেন, ডেলি দিবেন কিনা, না শুধু ওইটাই দিবেন, বা সার্ভিস সেন্টার থাকবে কিনা, এইভাবে করে কি ধরনের একটা অবস্থা, সেটা ইজ এ বিজনেস ডিসিশন। কিন্তু সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্ট, যাতে করে আরো কয়েকটা লোক কাজ করে, এই জিনিসটা দেখতে হবে, এই ধরনের একটা ব্যাপার। আচ্ছা, এবং তারপরে যত ডিটেলে যাওয়া যায় ততই আপনি ন্যাচারালি আপনি বুঝবেন আপনার সেখানে বিজনেস প্ল্যানিং এর ব্যাপার আছে, আপনার মার্কেট রিসার্চের ব্যাপার আছে। সুতরাং অতটা নিশ্চয়ই আমার সময়ে এর মধ্যে আমি পাবো না। আমাদের অনেক দর্শক টেলিফোন ইতিমধ্যে এসে গেছে। এগুলো আমাকে যদি আরেকটু সময় দেন, এগুলো E2 ভিসাটা এইভাবে করে আপনারা বেড়াতে এসছেন, কোনো কনফারেন্সে আসছেন, আপনাকে আর যেতে হবে না। এইখানে থেকেই আপনি E2 করে আপনি মানে শুরু করে দিতে পারবেন। আপনি জাস্ট বিজনেস পার্সন হইতে হবে, কাজ করতে হবে। ওই যে কোনো রকমে এটা দিয়ে কাগজ করবেন আর এদিকে কোনো খবর থাকবে না, একটা ব্যাংক অ্যাকাউন্ট করবেন না, আপনার কাগজপত্র হবে না। আপনি ব্যবসা করেন, আমরা আপনার কাগজ করার ব্যবস্থা করব। গেল 2, L1A L1B। L1A L1B এর মেইন ব্যাপারটা হচ্ছে যে আপনার ধরেন বাংলাদেশে একটা কোম্পানি আছে, আপনি এখানে এসে একটা ব্রাঞ্চ খুললেন,
এবং সেটা যে ধরেন বাংলাদেশে আপনি গার্মেন্টস করেন, এখানে এসে যে গার্মেন্টসই করতে পারবেন কোনো কথা নাই। আপনার ওই যে এখানে যে এস্টাবলিশমেন্টটা করবেন সেটা একটা লফুল ব্যবসা হলেই হবে। আচ্ছা, সেখানে যে জিনিসটা হবে, যদি L1A হয় তাহলে আপনাকে বেসিক যে জিনিসটা জানতে হবে যে এইখানে কোনো অর্থেরও অ্যামাউন্টের কোনো সীমা দেওয়া নাই, ওই কতজন লোক কাজ করবে সেটাও নাই। যেটা আছে যে আপনি জাস্ট সে একটা দোকান দিলেন, সেখানে বেশ কয়েকজন ক্যাশিয়ার কাজ করে, বা কিছু লোক স্টোর বয় কাজ করে যারা শেলফে জিনিসপত্র নেয়, প্রচুর পয়সা ওইখানে, কিন্তু ডাজন্ট ম্যাটার। আপনাকে কিছু ম্যানেজারকে সুপারভাইজ করতে হবে, মানে একটা হায়ারার্কি থাকতে হবে। তো এই ধরনের যদি হয় তাহলে আপনি L1A দিয়ে এসে, এটার আবার সুবিধা হচ্ছে ওইভাবে যদি আপনি 1 বছর অন্তত থাকতে পারেন তাহলেই ওইটার ভিত্তিতেই আপনি গ্রিন কার্ড করতে পারেন। তারপর আপনার ফুল ফ্যামিলির ওই আন্ডার 21 আনম্যারিড বাচ্চা কাচ্চা সহ স্পাউস সহ আপনি গ্রিন কার্ড করতে পারেন। আমি এখানে খুব সাবধান করে দিচ্ছি, ওটা আপনারা করবেন না। 1 বছর পরেই করলে হ্যাঁ এটার আপনার নাও হতে পারে। আপনি আরেকটু ব্যবসাটা আরেকটু ভালো টালো করে, হ্যাঁ এটা যে শুধু প্রফিট হতে পারবেন কোনো কথা নাই, আপনার ট্রানজেকশন আরেকটু এক্সপ্যান্ড করেন, আস্তে ধীরে একটু করবেন। 1 বছর পরেই দৌড় দিবেন না, মানে ই করবেন না। আর নতুন কোম্পানি হলে অনেক সময় 1 বছরের জন্য দেয় L1A, হ্যাঁ ওটা করেই যদি আপনি এটা করে দেন, এক্সটেনশন না করে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ আপনার আন্ডারলাইং স্ট্যাটাসটা থাকবে না। তো এগুলা ডিটেলস এর ব্যাপার, কিন্তু মনে রাখবেন এটা হচ্ছে ম্যানেজার এন্ড এক্সিকিউটিভ ক্যাটাগরি। আর এটা হচ্ছে L1B। এটার ব্যাপারটা কিছুটা H1B এর মতো, স্পেশালিস্ট অকুপেশন, হ্যাঁ। তো কিন্তু এটার কোনো কোটা নাই। এই যে H1 নিয়ে বললেন যে H1 এর সুখবর আছে, কোথায়? কোনো তো 65,000-এর জায়গায় তো 66,000-এর কোনো কথাবার্তা আসতেছে না। যদি আসে ভালো কথা, কিন্তু সেই 65-র মধ্যেই তো আছে। 65-র সাথে আরো 20,000 আছে মাস্টার্স বা অন্য স্পেশাল ডিগ্রি। জি, এটা হচ্ছে সাধারণ কথাবার্তা, মানে আমরা যারা মানে আমি ইয়েস আই কুড গো অন এন্ড অন, সিঙ্গাপুর আছে, আছে, মানে অস্ট্রেলিয়া আছে, এ ধরনের আরো ব্যাখ্যা আছে। কিন্তু সাধারণভাবে যে এই যে ব্যাপারটা, যে যদি এই কোটা না বাড়ায়, হ্যাঁ, এবং মানে তাহলে আপনার L1B তে 5 বছরের জন্য, L1A তে 7 বছরের জন্য আপনি ইচ্ছা করলে এইখানে কাজ করতে পারেন, হ্যাঁ। আর এই যে কাজ করার মাঝখানে যদি আপনি বা আপনার স্পাউস কোনো না কোনো ভাবে, অন্য কোনো ভাবে গ্রিন কার্ডের কোনো ব্যবস্থা করতে পারেন, কারণ আপনার 5টা বছর ধরে আপনার স্ট্যাটাসটা থাকতেছে, হ্যাঁ, এর মধ্যে আপনি যদি কিছু করতে পারেন তাহলে আপনি গ্রিন কার্ড করে ফেলতে পারেন। তো এইভাবে করে E2, L1A, L1B এই 3টা আপাতত আমি বললাম। আপনারা যদি ওইভাবে চিন্তা করে থাকেন, একেবারে যদি আসেন, এবং এগুলার প্রতি গভর্নমেন্টের, আমেরিকান গভর্নমেন্টের সাধারণত একটা সুনজর থাকে কম্পেয়ার টু, মানে ধরেন অন্যান্য অনেক কিছু আছে, যে হচ্ছে কথাটা। এখন আপাতত আমি এখানেই রাখতে চাচ্ছি। এটার পরে হয়তো আরো প্রশ্ন থাকবে, যেহেতু অনেকক্ষণ ধরে আমাদের দর্শকরা অপেক্ষা করছেন, তাদের ফোনগুলো নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি টেক্সাস থেকে ময়েন বলছি। জি। আমার স্ত্রী, আমরা দুইজন এখানকার সিটিজেন। ছেলের জন্য, ছেলে অবিবাহিত, ওর জন্য অ্যাপ্লাই করেছিলাম 2016 সালে। জি। তো গত 2023-এর জানুয়ারিতে ও বাংলাদেশ এম্বাসি থেকে মেসেজ পাইছে যে তুমি অপেক্ষা করো, তোমার কাগজপত্র এখানে, তোমাকে ইন্টারভিউর জন্য কল করা হবে। অদ্যবধি ওর আমরা কোনো পাইনি, মানে ওকে ইন্টারভিউর জন্য ডাকায় নাই। ওর ক্যাটাগরি হচ্ছে F11। জি। কতদিন সময় লাগতে পারে, এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি ইন দ্য মিন টাইম ওকে ডাকে, আমার গিন্নি তো এখানে, ওকে বাংলাদেশে গিয়ে ওর ইন্টারভিউর সময় ওকে ওখানে থাকা দরকার, বা ওই সঙ্গে নিতে পারবে কিনা, বা এরকম কোনো আছে কিনা, আছে কিনা, বা যেতে পারবে কিনা? আচ্ছা, মানে কথা হচ্ছে যে, সরি, জি,
জি, মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে ওর ছেলের সঙ্গে তার মা যেতে পারবে কিনা, যেহেতু মা এখানকার সিটিজেন। তো জি, এটাই জি, তো। জি। অনেক ধন্যবাদ জনাব জি। মঈন। অ্যাটর্নি মীর মিজান। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে ছেলের জন্য যা যা করার আপনাদের, তার আপনারা সবই করেছেন। হ্যাঁ, তো সুতরাং এই মুহূর্তে আপনাদের আর কিছু করার নাই, এবং ওনারা জানিয়েছেন যেটা ডিকিউ, এবং তারপরে আপনার ফাইলও গিয়েছে, এবং ডিকিউ মানে ডকুমেন্টারিলি কোয়ালিফাইড। হ্যাঁ, আপনাদেরকে বলেছেও যে ফাইল এখানে আসছে। সুতরাং এখানে আপনাদের এই মুহূর্তে আর কিছু করার নাই, অপেক্ষা করা ছাড়া। আর উনি সিটিজেন হিসাবে বলে না, উনি পিটিশনার হিসাবে হ্যাঁ ওখানে যেতেই পারেন যদি উনি চান। হ্যাঁ, এবং তাহলে ওনার প্রতিও যদি কোনো প্রশ্ন থাকে, ওনাকে তখন বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করতেই পারেন ডেকে নিয়ে গিয়ে। এই হচ্ছে কথাটা। হ্যাঁ, সেটা হচ্ছে ইন্টারভিউ ডেট আসুক, তখন দেখা যাবে। আপনি উনি যদি চান উনি যেতে পারেন। অনেক ধন্যবাদ জনাব মঈন। আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, সালামু আলাইকুম। আমার নাম জি হ্যালো। জি বলুন। জি, সালামু আলাইকুম। জি, আমার নাম আব্দুল্লাহ, আমি পেনসিলভেনিয়া থেকে বলছি। জি জি, আমার কোশ্চেনটা আমি শর্টলি করতে চাচ্ছি। আমি ইলিগেল হয়ে মেক্সিকো হয়ে আমেরিকায় আসি, তখন আমার আপনার ডিটেনশন থেকে বন্ড হয়। বন্ড হওয়ার পরে আমি I-94 ইস্যু করা হয়, তখন আমি বের হয়ে আসি। তো আমি 2020 সালে ইউএস সিটিজেন বিয়ে করি। 2021 সালে আমার I-130 অ্যাপ্রুভ হয়। বা 2022 সালে আমার 23 সালে আমার ইন্ডিভিজুয়াল হিয়ারিং থাকে। সো ইন্ডিভিজুয়াল হিয়ারিং এর 2 মাস আগে আমার I-485 এর ইন্টারভিউ অ্যাগেইন হয়। তো I-4 ইন্টারভিউ হওয়ার পর ওই সময় আমার থেকে জাস্ট আমার অ্যাসালাম সম্বন্ধে জিজ্ঞেস করছে, আর আমার স্পাউসের ভিতরে ঢুকতে দেয় নাই, যেহেতু আমার I-130 অ্যাপ্রুভ অফিসারে। তো দেন আমি চলে আসছি। এরপরে যে ওয়েট করতেছি প্রায় 14 মাস পর্যন্ত ওয়েট করছি। ওয়েট করার পরে তাদের ইউএসএ এসে আমি কল দিয়েছিলাম যে আমার এটা আপডেট দেওয়ার জন্য। তারা 1 মাসের সময় নিছে। পরে আবার ফোন দিছি, তারা আরো 1 মাসের সময় নিছে। তারপরে আবার কল দেওয়ার পরে তারা 6 মাসের সময় নিছে। 6 মাসের পরে তারা সময় নেওয়ার পরে কোনো আপডেট না পাওয়ার পরে আমি আমার সমস্যাটা হচ্ছে আমি আমার দেশি কোনো অ্যাটর্নির কাছে যাই নাই। আমি গেছিলাম একটু অন্য দেশে একটা অ্যাটর্নির কাছে যাওয়ার কারণে আমি সবকিছু বুঝাই বলতে পারিনি, যার কারণে উনি কি বলে আমি ম্যান্ডোমাস জন্য ডিসিশন নিয়েছিলাম, আমি ম্যান্ডোমাস করবো। তো ম্যান্ডোমাস আমি করার পরে ম্যান্ডোমাস করছি আজকে 4 মাস হয়ে গেছে। এখনো কোনো আপডেট পাই নাই, এমনকি কোনো খবর বা কোনো ধরনের কোনো নিউজ আসে নাই। এর ভিতরে আমি আবার ইউএসএ কল দিছি। ইউএসএ আরো 3 মাস 90 দিনের সময় নেওয়া হয়েছে। এখন আমি কিছুদিন আগে আমার লয়ার কাছে কল দেওয়ার পরে লয়ার বলছে যে উনি নাকি কোর্টে রিড করছে। এখন এটা কি আমি তো আর অ্যাটর্নি না, আমি তো একজন সাধারণ মানুষ। তো রিড করা কি আর ম্যান্ডোমাস কি? উনি বললো যে রিড করা নাকি ম্যান্ডোমাসের একটা অংশ। এখন আমি ওনাকে বলছি যে কতদিন লাগতে পারে। তো আমি যতটুকু জানি ম্যান্ডোমাস করলে আপনার 60 দিনের সময় লাগে। আমি যতটুকু জানি যাই হোক, আপনার এখন প্রশ্নটা কি? আমার মানে প্রশ্ন হলো যে কতদিন 60 যা দিন সময় লাগে আমার এখন। এটার ভিত্তিতে কতদিন সময় লাগবে, এই তো? হ্যাঁ, সময় লাগবে। আর যদি এর ভিতরে যদি আরো কি আমার অন্য কোনো রাস্তা আছে কিনা, এটাই আপনার প্রশ্ন। অনেক ধন্যবাদ জনাব আব্দুল্লাহ। অ্যাটর্নি মীর মিজান। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে উনি যেভাবে বললেন, তাইলে উইদাউট ইন্সপেকশনে উনি এখানে এসছেন। হ্যাঁ, মেক্সিকো বর্ডার দিয়ে ইলিগালি এসছেন। তো এই যদি হয়, তখন যতই ওনার ওই যে I-94 কথাটা উনি বললেন এর মধ্যে, এটা দিলেও ওনার এইটা পেরোলড ইন হয়েছে কিনা সেটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, উনি যদি কোনো বর্ডার পোস্টে এসে, সেটা শুধু যে এয়ারপোর্টটা না, এটা ল্যান্ড বর্ডারও হতে পারে, ওই পোস্টে এসে ইন্সপেক্টেড হয়ে হ্যাঁ তারপরে যদি এখানে ভেতরে আনে, তাইলে উনি অ্যারাইভিং এলিয়েন হতে পারত। হ্যাঁ, তো আমি যেহেতু এটা জানি না উনি কি অ্যারাইভিং এলিয়েন কিনা, হ্যাঁ ওই ডেজিগনেশন হয়েছে কিনা, তাহলে উনি ইউএসএস এর কাছে সরাসরি যেতে পারেন। ওই যে বন্ড দিয়ে বেরিয়েছিলেন বললো, কোথায় এটা? যতই বন্ড দিয়ে বেরোক, যতই তারপরে বিভিন্ন ধরনের I-94 আছে। হ্যাঁ, মানে I-94 কার্ড হলো, কিন্তু ওটা কোন বেসিসে সে হচ্ছে ব্যাপারটা গেল। আচ্ছা, হ্যাভিং সেড দ্যাট,
তো আমি জানি না কে এই ইউএসসিআইএস এর কাছে অ্যাপ্লাই করলো। হ্যাঁ, উনি যদি কোর্ট প্রসিডিংস এ থাকে, যেটা থেকেছেন, উনি ভেতরে ছিলেন, মানে ওনাকে ওখানে অ্যারেস্ট করা হয়েছে, যতই এটা কাইন্ড অফ বর্ডারের দিকে হোক, বর্ডারের ভিতরে যেহেতু, তখন তারা এটাকে উইদাউট ইন্সপেকশন হিসেবে ধরে। আচ্ছা, ধরলে প্রথম কথা হচ্ছে যে ওনার জুরিসডিকশন হচ্ছে, কোর্টের হচ্ছে ওনার উপরে জুরিসডিকশন। উনি হয়তো যদি বিয়ে করে আমেরিকান সিটিজেন, তাহলে I-130 ইমিগ্রেন্ট পিটিশন হচ্ছে ইউএসসিআইএস এর জুরিসডিকশন, সেটা উনি করেছেন। যদি ওটা অ্যাপ্রুভ হয়ে থাকে ভালো কথা, কিন্তু I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস সেটা কোর্টের হাতে, আনলেস কোর্টের প্রসিডিংসটা টার্মিনেটেড হয়, তখন ইউএসসিআইএস এর কাছে গিয়ে উনি অ্যাডজাস্ট করতে পারে, যদি আবার উনি অ্যারাইভিং এলিয়েন হন বা B2 ভিসায় এসে থাকেন, এই জাতীয় কিছু ইস্যুজ আছে। তো এই যে ব্যাপারগুলা আমি জানি না, এটার সাথে দেশি বিদেশি লয়ারের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ওই লয়ার ওই জিনিসটা ইভেন বুঝতেছে কিনা। হ্যাঁ, সেটা তো উনি বললে যে উনি বুঝায় বলতে পারেন নাই ঠিক মতো। উনি বুঝায় বলার কিছু নাই। এই যে যা উনি যা বললেন, ওনার কাগজগুলা দেখলে ওনার বুঝাইতে হবে না। হ্যাঁ, ওই 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 লয়ার আমি জানি না সে বাংলা কয় না ইংলিশ কয়, আই ডোন্ট কেয়ার। কথা হচ্ছে যে বেসিক জিনিসটা বুঝতে হবে, যদি প্র্যাকটিসে থাকতে হয় বুঝাইতে হবে। এই এই তাহলে উনি ম্যান্ডামাস করলেন কেন বা আবার রিড করলেন কেন? এবার উনি যা করছে, সোজা কথা, ওনার কাগজপত্র গুলো নিয়ে একজন উকিলের কাছে যান, ওই সাদা না কালো গুলো না গিয়ে বটতলার উকিলের কাছে যান, যে জিনিসটা বুঝে, সোজা কথা। হ্যাঁ, তো যাই হোক, এইভাবে করে জিনিসটা আগে বুঝতে হবে। ওনার ডেজিগনেশনটা কি, উনি কিভাবে এই দেশের ভিতরে আসলেন। উনি যতই এখানে আমেরিকান সিটিজেন বিয়ে করুন, ওনার যদি ওই রকমের অবস্থাটা হয়, যদি উনি EWI এন্ট্রি উইদাউট ইন্সপেকশন, তাহলে উনি নর্মালি এখানে অ্যাডজাস্ট করতে পারে না। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো আছে, এগুলা ওই 2-3টা কাগজ দেখেই ওই লয়ার শুড হ্যাভ লাইক এ প্ল্যান্ড অ্যাকর্ডিংলি যে কিভাবে কি করতে হবে জিনিসটা। আচ্ছা, আরেকটা যদি এই সুযোগটা পাওয়ায় আমি বলে দেই, এরকম আরো বহুজনের হয়েছে, গিয়েছে ইন্টারভিউ দিতে, উনি যেরকম গেলেন, ওনার বিয়ের কথাবার্তা বাদ দিয়া তারা অ্যাসাইলামের কথাবার্তা বলতেছিল। কেন? কারণ অনেকেই আছে এসে ওই উকিল ধরলো, ওইখানে কি লেখা আছে, কি ফর্মে কি করছে, তার কোনো ধারণাই নাই। প্রথমে যাও ধারণা ছিল কিনা জানি না, উদ্দেশ্য ছিল ওয়ার্ক পারমিটটা পাওয়া, ওয়ার্ক পারমিট পেয়ে গেছে, আরো ভুলে গেছে। আর অনেক উকিল নাকি ওনাদেরকে কোনো কপি টপিও দেয় না। আচ্ছা, এরপরে যখন আবার বেগম সাহেব হয়েছে, মানে বেগম সাহেব বলে না, মানে স্পাউস হয়েছে, আরো ভুলে যায়। তো তখন ওইটা আবার ওরা জানে, ইন্টারভিউতে গেলে যখন ওইগুলো জিজ্ঞেস করে আর এগুলা বলতে পারে না, তখন তারা ফ্রড চার্জে যায়, ফলে আরো গ্রিন কার্ড হয় না। এখন এই আব্দুল্লাহ সাহেবের করণীয়টা কি? উনি একজন সাদামাটা উকিলের কাছে যাবে, এটাই এখন মূল পরামর্শ। তো জনাব আব্দুল্লাহ, আসলে আপনার বসবে যেহেতু একটু কালকে 9টার মধ্যে কোনো না কোনো একটা উকিলের কাছে যাবে, বাংলা উকিল, সোজা বাংলায় করলাম। হ্যাঁ, বুঝি না, যে বুঝে জিনিসগুলো, যে বুঝে তার কাছে কাগজপত্র নিয়ে যদি যান, তাহলে আপনার জন্য হয়তো সহজ হবে বিষয়টা। আপনার প্রশ্নের জন্য কালকে সকালের মধ্যে। জি, সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম কাউসার। আমি কোয়েশ্চেন করতে চাইছিলাম, অলমোস্ট 1 ইয়ার আগে আমার I-360 হয়েছে আন্ডার এজ বেসড। এখনো আমি ওই গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারতেছি না। কিছু কিছু লয়ার অ্যাপ্লাই করতেছে, বাট আমার লয়ার যিনি, উনি করতে পারতেছে না I-360 এর জন্য। উনি বলতেছে অনেকদিন ওয়েট করতে হবে। আপনি কি প্রশ্ন বুঝছেন? না, আমি বুঝতে পারিনি। আপনি এই দেশে আসলেন কিভাবে? আমি বাইরে রোডে আসছি, আন্ডার এজ ক্লেম করছি, তখন আমার কেস উইন হয়েছে, I-360 উইন হয়ে গেছে। এখন I-485 এর জন্য ওয়েট করতেছি। এটা কতদিন লাগবে এটার জন্য? আমার অনলাইন লয়ার আপনি ইমিগ্রেন্ট জুভেনাইল হিসেবে অ্যাপ্লাই করেছেন। এই I-360 বিভিন্ন কারণে করা যায়। ওই আন্ডার এজ যেভাবে বললেন, হ্যাঁ, ফ্যামিলি কোর্টের আন্ডারে আপনার যে মানে ওই যে জুভেনাইল হিসেবে ফস্টার কেয়ারে নিয়ে আপনাকে কোনো না কোনো একটা গার্ডিয়ানশিপের মধ্যে দিয়ে আপনাকে ওই জিনিসটা অ্যাপ্রুভ হয়েছে আপনার। জি জি। আচ্ছা, হলে হ্যাঁ, এবং ওই মানুষটাকে সিটিজেন না গ্রিন কার্ড হোল্ডার?
গ্রিন কার্ড হোল্ডার উনি। গ্রিন কার্ড হোল্ডার। এইখানে ওই ইসের ব্যাপার আছে, আপনার প্রায়োরিটি ডেটের ব্যাপার আছে। ওই লয়ারের সাথে আপনি বসেন, ওইটা কারেন্ট হয়েছে কিনা, হ্যাঁ, এই জিনিসটা এখানে ইম্পর্টেন্ট, মানে একটা ব্যাপার আছে আর কি। আপনি ওনার সাথে বসেন, হ্যাঁ, বসে যে কেন উনি অ্যাপ্লাই করেন নাই, হ্যাঁ, মানে I-360 হয়েছে কিন্তু 485 কেন করছেন না, ওইটার ব্যাপারে ওনাকে জিজ্ঞেস করেন, হ্যাঁ, যে এখানে প্রায়োরিটি ডেটের একটা ব্যাপার আছে, ওই জিনিসটা হচ্ছে কিনা। আবার এর মধ্যে আপনি কিন্তু কোর্ট প্রসিডিংসও আছে, রাইট? উনি লাইনে নাই আর, যাই হোক। হ্যাঁ, আচ্ছা, তো উনি কোর্ট প্রসিডিংসেও আছে, ওই জিনিসটাও অ্যাডমিন ক্লোজ করা আছে কিনা, হ্যাঁ, বা লং অ্যাডজর্নমেন্টে আছে কিনা, ওই জিনিসটাও যেন মেনটেন করে, তা না হলে সর্বনাশ হয়ে যাবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব কাউসার আপনার প্রশ্নের জন্য। আমরা একটু বিরতিতে যেতে চাই। আরও অনেকেই আমাদের টেলিফোনে আছেন এবং অনেকেই আমাদের ফেসবুকেও 2-4টা প্রশ্ন দেখছি, যদি সময় হয় নিশ্চয়ই উত্তর দিব। তো আমরা একটু বিরতি নিচ্ছি, বিরতির পর এসে আপনাদের সাথে আবার সংযুক্ত হব। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জুরিস্ট ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান, এবং আপনাদের সাথে রয়েছি আমি রানা আহমেদ। আমাদের অনেক দর্শক এখনও টেলিফোনে রয়েছেন, তবে দর্শকদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। দুটো ফেসবুক থেকে প্রশ্ন নিয়েই আপনাদের কাছে আবার আসছি। নবযুগ তিনি বলেছেন যে আমার সোশ্যাল ওয়ার্ক পারমিট আছে, আমার সব ঠিকানা ব্রুকলিনে, আমি যদি ম্যানহাটনে থাকি কোনো সমস্যা হবে কিনা? জনাব মিজান। না, কোনো সমস্যা হবে না। তবে আপনি যদি USCIS এর পর্যায়ে থাকেন, তাহলে AR11, ক্যাপিটাল A ক্যাপিটাল R-11 উইদিন 10 days অফ মুভিং আপনি ফাইল করবেন। প্রথমে এটা অনলাইনে এটা কমপ্লিট করবেন, তারপর প্রিন্ট আউট বের করবেন একটা রেফারেন্স নাম্বার সহ, ওটা আবার সার্টিফাইড মেল করবেন। আর যদি কোর্টে থাকেন, ওটা তো করবেনই, প্লাস E লাইক excellent-33/IC, হ্যাঁ, ইমিগ্রেশন কোড, ওটা ফাইল করবেন উইদিন 5 days। এটা করবেন, তাহলে আপনি যদি ব্রুকলিন কুইন্স এর মধ্যেও থাকেন, ম্যানহাটনে থাকেন, আপনার কোড চেঞ্জ হবে না, বা মানে জুরিসডিকশনটা চেঞ্জ হবে না আর কি। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। শিফাত সাদমান তিনি বলছেন, US এমবাসি ঢাকাতে গত বছর জুলাইতে B1 B2 ইন্টারভিউ ডেট ছিল, আন্দোলনের কারণে এমবাসি বন্ধ ছিল এবং ইন্টারভিউ 2025 আগস্টে দিয়েছে। এক্ষেত্রে কি DS-160 আপডেট করতে হবে? কারণ 1 বছরের বেশি হয়ে গেছে লাস্ট আপডেট। কোনো ধরনের তথ্য পরিবর্তন করা দরকার কিনা? তবু কি DS-160 আপডেট বাধ্যতামূলক? এই বিষয়টি জানতে চেয়েছেন। আপনার নিশ্চয়ই একটা নতুন অ্যাপয়েন্টমেন্ট আসবে, তখন আপনি যে নতুন যে আপডেটেড যে সিচুয়েশনটা, সেভাবে করে আপনি একটা আপডেটেড সাথে করে নিয়ে যাবেন, এ হচ্ছে কথা। সেটাই ভালো, তা না হলে যেহেতু 1 বছরের বেশি হয়ে গেছে। অনেক ধন্যবাদ শিফাত সাদমান আপনার প্রশ্নের জন্য। আমরা একটু টেলিফোনে যেতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি নর্থ ক্যারোলিনা থেকে বলছিলাম। জি, আমার আসলে প্রশ্ন কয়েকটি। আমি প্রথম প্রশ্ন করতে চাচ্ছি, আমি আমার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম অগাস্টের 30 তারিখে। তারপরে USCIS এ যখন কেস ডিসিশনের টাইমটা দেখাচ্ছিল প্রথমে 3 মাস, তারপর 3 মাস থেকে আপডেট হয়ে সেখানে গেল 5 সপ্তাহ, 5 সপ্তাহ থেকে 11 মাস, 11 মাস থেকে এখন আবার 13 মাস দেখাচ্ছে। এখন কি করণীয় আপনার এটাই? এখন না, আমার প্রশ্ন হচ্ছে এটা কেন দেখাচ্ছে। তারপরে হচ্ছে গিয়ে স্টেপ 1 মানে কেস রিসিভড হয়েছে, তারপরে 2 out of 2 কারেন্ট স্টেপ, এটা চলছে হচ্ছে কেস ডিসিশন। তো আমি জানতে চাচ্ছি এটার মানে কি। জি, আর কিছু? থার্ড প্রশ্নটা হচ্ছে, আমি বিয়ে করেছি মে 17 তারিখে 2024 সালে। তার মধ্যে এখন আমি যদি এবছর দেশে যেতে না পারি কোনো কারণে, তাহলে কি সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মীর মিজান। আমার আরো 2টো প্রশ্ন আছে।
জি করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে গিয়ে আমার হাজবেন্ডকে বলেছি যে সোশ্যাল মিডিয়াতে বিয়ের ছবি আপলোড দেওয়ার জন্য। এখন সেক্ষেত্রে সে ধর্মীয় কারণে বিয়ের ছবি আপলোড দিতে চাচ্ছে না। এখন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা, এটা একটা কথা। আর লাস্ট প্রশ্ন কি হ্যাঁ, বলুন? এখন শেষ প্রশ্নটা হচ্ছে যে ধরেন হ্যাঁ, আমি যেটা বলেছি যে ধরেন এবছর যদি দেশে যেতে না পারি, ধরেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা। অনেক দেশে ধন্যবাদ যাওয়া আপনার কি- প্রশ্নের না জন্য। না না, ওনাকে একটু থামান। এবার আমাদের কিছু প্রশ্ন আছে, হ্যাঁ। ওনার যে প্রশ্ন আছে আমাদেরও প্রশ্ন আছে। বিয়েটা কোথায় হয়েছে? বাংলাদেশে। আচ্ছা, আপনি বাংলাদেশে গিয়েছিলেন না ফোনে বিয়ে হয়েছে? আমি গিয়েছিলাম আমার মা বাবা সহ। বিউটিফুল। আপনি ইউএস সিটিজেন না গ্রিন কার্ড হোল্ডার? ইউএস সিটিজেন। আচ্ছা, আপনি কবে অ্যাপ্লাই করেছেন? এসে ইমিগ্রেট পিটিশন অ্যাপ্লাই করেছেন কবে? আমি অ্যাপ্লিকেশন সাবমিট করেছি অগাস্টের 30 তারিখে, কোন সাল? 2024। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, যদিও কি যে বলে ইউএস সিটিজেন এবং এখানে কোনো ওয়েটিং পিরিয়ড নাই, মানে কম্পেয়ার টু যেমন গ্রিন কার্ড হোল্ডারের স্পাউস গুলো যেটা হতো, প্রেফারেন্স ক্যাটাগরি ওগুলা, ভাই বোন ক্যাটাগরি 12-13 বছর ইত্যাদি বিভিন্ন কিছু আছে। ইউএস সিটিজেনের স্পাউস এখানে কোনো ওয়েটিং পিরিয়ড নাই, কিন্তু ওই ইমিগ্রেন্ট পিটিশনটা প্রথমে অ্যাপ্রুভ হতে হবে এবং এটা পরে কনসুলার প্রসেসিং এ যাবে, যেহেতু মানে ভাই সাহেব হচ্ছে মানে বাইরে আছেন। হ্যাঁ, গেল। তো এখন প্রথমে যে এটা গত অগাস্টে বা মানে যে সময় বললেন যে অ্যাপ্লাই করা হয়েছে, সেটা খুব বেশি দিন আগে করা হয় নাই। হ্যাঁ, এর থেকে আরো বেশি 13 মাস, আমি অবাক হচ্ছি না। আর তার বেশিও লাগতে পারে, এবং এগুলা উঠানামা করে, এটাতে অবাক হওয়ার কিছু নেই। খুবই স্বাভাবিক যে আপনি চাবেন যে ভাই সাহেব তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ, এই হলো কথা। আর ওটা জিজ্ঞেস করা এই জন্য যে বিয়েটা কোথায় হয়েছে বা আপনি গিয়েছিলেন কিনা, ম্যারেজ হ্যাজ টু বি কনজুমেটেড। তো ফলে আপনি যেই কথাটা জিজ্ঞেস করলেন, যে ওইটার উত্তর হচ্ছে আপনি যদি সম্ভব হয় আপনি এবছরও যাবেন। হ্যাঁ, যে আপনাদের মানে ন্যাচারালি মানে অনেক সময় যাওয়া যায় না, আপনি পড়াশোনার মধ্যে আছেন, চাকরিতে আছেন ইত্যাদি, কিন্তু তারপরও আপনার যতটুকু সম্ভব আপনাদের মধ্যে যেন যোগাযোগটা থাকে। হ্যাঁ, তো এই হচ্ছে সিচুয়েশন। এবং যে এবার যদি যায় সেটা ভালো, আরো যে বিভিন্ন জায়গায় যাচ্ছে, ঘুরছে ফিরছে, সেরকম ছবিগুলো নিয়ে রাখাটা বোধহয় ভালো। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। হ্যাঁ, সুতরাং প্রথম কাজটা তো বেশ ভালোভাবেই হয়েছে, যে বিয়ের ন্যাচারালি হুট করে তার বিয়ে হয় নাই, তার আগে নিশ্চয়ই দেখা সাক্ষাৎ হ্যাঁ, হয়েছে। সবগুলো ছবি রাখা ভালো। আর যেটা আর একটা প্রশ্ন উনি করেছিলেন যে ওনার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়াতে দিতে চান, ওনার হাজবেন্ড দিতে চান না, সেক্ষেত্রে কোনো ক্ষতি হবে কিনা? না, এটা আলাদাভাবে কোনো এটার জন্য করে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, এটা ওনার চয়েসের ব্যাপার। যে যদিও যেমন ওখানে গেলেন, বলে যে আপনার ফোনটা দেখি, হ্যাঁ, ফোনের মধ্যে দেখা গেল যে ওনার ওয়াইফের মানে ওই যে মেইন যে উপরেই ছবিটা আছে, সুন্দর লাগবে ব্যাপারটা। হ্যাঁ, যে ওনার ছবি আছে, কি দুজনের একটা ছবি আছে, বা ভিতরে ফেসবুক অনেক আইডিতে যে ছবি ছবিটা আছে। থাকে। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা এগুলা সোজা কথা হচ্ছে ইটস কমন সেন্স, যে আপনাদের সত্যিকার বিয়ে কিনা। যাই হোক, ওনার যেটা হলো যে এতটা সময় যেটা বলছিলেন যে আপনার যেটুকুন সময়ের কথা বলছে, এটা খুব বেশি সময় নয়, এবং যেগুলো আপনি করতে চাচ্ছেন এগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমাদের হাতে সময় কম, সে কারণে আরো বিস্তারিত যেতে পারছি না। আরো একজন দর্শকের টেলিফোন নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোন? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি আনিতা কুইন্স থেকে বলতেছি। জি। টিভেন 24 কে আন্তরিকভাবে ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন আপনাকেও করার জন্য। ধন্যবাদ। জি। আমি যদিও প্রশ্নটা কয়েকদিন ফেসবুকে করেছি, কিন্তু উত্তর পাই নাই, তাই একটু সাহস না, করে ফোন ফেসবুকে দিলাম। কই আমি পাইনি প্রশ্ন বোধহয়, অথবা চলে আজকে না, গেছে। আগের প্রোগ্রামগুলোতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, বলুন। যাই হোক, আমার প্রশ্ন হলো যে আমি আমার ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করতে চাইতেছি I-130, যেটা
এখন আমার যে কাগজপত্র আছে ওইখানে আমার মায়ের নাম, এবং আমার ছোট ভাইয়ের যে কাগজপত্র আছে ওইখানে মায়ের নামে স্পেলিং এ কিছুটা তফাৎ আছে। আচ্ছা আচ্ছা। আর আমার মা আমেরিকার গ্রিন কার্ড হোল্ডার ছিল, তো গত 2 বছর আগে উনি মারা গেছেন এখানে। আচ্ছা। এখন যদি আমি আমার ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করি, জন্ম সনদ তো জমা দেওয়া লাগবে, তো ওই ক্ষেত্রে আমাদের দুজনের যে মায়ের নামের যে স্পেলিং এ কিছুটা তফাৎ আছে, এটা কোনো সমস্যা হবে কিনা, আর অন্য কোনো কাগজপত্র জমা দেওয়া লাগবে কিনা? আপনার ছোট ভাইয়ের বয়স কত? বয়স 26। বিয়ে করে নাই তো? জি না, বিয়ে করে নাই। আচ্ছা। আর আমার মায়ের যখন অ্যাপ্লাই করছিলাম তখন তো একটা অপশন আছে যে উনি এই নাম ছাড়া অন্য কোনো নাম ইউজ করছে কিনা, তখন ওইখানে অবশ্য উল্লেখ করছিলাম যে আমার ছোট ভাই যে স্পেলিংটা ইউজ করে ওইটা আর কি। তো এখন আমার মা বেঁচে নাই, এখন কিভাবে কি অ্যাপ্লাই করব একটু বললে এটাই ভালো হয়। পরামর্শ আপনার অ্যাটর্নি মীর মিজান। আচ্ছা, উনি কি অ্যাপ্লাই করে ফেলেছেন না করবেন বললেন? করেছেন তো বললেন। ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করি নাই, আর আমার মা গ্রিন কার্ড হোল্ডার ছিল। এখন যারা 2008 সালে অ্যাপ্লাই করেছিলেন, হ্যাঁ, আপনি সিটিজেন, আপনার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছেন, যে বয়সেরই হোক, হ্যাঁ, তো তাদেরটা নেক্সট স্টেজে যেমন ন্যাশনাল ভিসা সেন্টারে আসবে, যখন আপনি সেকেন্ড স্টেজের কাজ শুরু করতে পারবেন। সুতরাং এখন আপনি অ্যাপ্লাই করলে বুঝতেই পারতেছেন 2008 থেকে 2025 কতদিন অ্যাবাউট লাগতে পারে, এবং এগুলো দিন দিন খালি সময়টা বাড়ছেই গেল। আর আমি বলবো যে আলটিমেটলি আপনার মায়ের বানান, মানে নামের বানান নিয়ে যে সমস্যাটা আছে, এটা মানে খুব একটা অসুবিধা হবে না। প্রথম কথা হচ্ছে একটু এফিডেভিট করাবেন যে নামের অর্থাৎ বাংলা যেই নামটা সেটা হয়তো একই আছে, এটা ইংরেজিতে করতে গিয়ে অনেক সময় বানানের হেরফের হয়, কিন্তু আপনারা ইচ্ছা করলে বিভিন্নভাবে এফিডেভিট দিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করতে পারেন। এবং এটা অলরেডি আপনি যেটা বললেন যে আপনি AKA অলসো নোন অ্যাজ ওইভাবে করে আগে দিয়েছেন। সুতরাং শর্ট আনসার হচ্ছে এটা মানে আপনি রিবাটেবল প্রিজাম্পশন হচ্ছে যে এটা আপনি টেক কেয়ার করতে পারবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আনিতা আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। আমাদের হাতে সময় নেই, সময়ের দরিদ্রে বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠানও শেষ করতে হচ্ছে, এবং আপনাদের এই কথাগুলো বা প্রশ্নগুলো একটু ব্যাখ্যা করতে সময় দিতে পারলাম না বলে দুঃখিত। সুপ্রিয় দর্শক, জনাব মীর মিজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সময় ব্যয় করে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেছেন এবং অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। আমরা ঋদ্ধ প্রাণিত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করেছি প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ইমিগ্রেন্টগণ H-1B ভিসা সহ আর যেসব ভিসার সুসংবাদ পেতে পারেন, তার মধ্যে আমরা বলেছি বিডি ট্রিটির আওতায় E-2 ভিসা, L-1A, L-1B ইত্যাদি ভিসা নিয়ে যে কথাগুলো বলেছি, আমরা নিশ্চয়ই আশা করতে পারি এই ভিসার মাধ্যমে আমরা স্বপ্নের দেশে আমেরিকা এসে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।